হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। হয়তো খুব শীঘ্রই একটা বিশাল বড় সুখবর ভারতবর্ষের সমস্ত প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকার জন্য অপেক্ষা করছি। বাস আরও সহজ করে বলতে গেলে ইজ নকিং অ্যাট দি ডোর। এ সাকসেসফুল নিউজ ইজ নকিং অ্যাট দি ডোর, অর্থাৎ দরজায় এসে কড়া নাড়ছে একটি সুখবর। কেন, কিসের সুখবর? আসুন এটাকে বিস্তারিতভাবে আলোচনা করি। গতকাল 16ই অক্টোবর 2025 ভারতবর্ষের বহুল প্রচারিত সংবাদপত্র আজ তক পেপারে ফলাও করে লেখা হয়েছে যে এই শিক্ষক শিক্ষিকাদের টেট সংক্রান্ত যে মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছে। কারণটা কি না, বিস্তৃত শুনবাই হোগি, যা বাংলা হচ্ছে অনেক বিস্তৃত আলোচনা হবে। কেন, আসুন আমরা একটু জেনে নিই। আমি এর আগের দিন বলেছিলাম যে একটা সুপ্রিম কোর্টে যখন কোনো নির্দেশ বা ফাইনাল ভার্ডিক্ট বেরোয়, সেটাকে খণ্ডন করতে তিনটে পদ্ধতি আছে, যেটাকে সুপ্রিম কোর্টের আগে খণ্ডন করা যায়। প্রথম পদ্ধতি হচ্ছে রিভিউ পিটিশন বা মডিফিকেশন অ্যাপ্লিকেশন বা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন বা হচ্ছে কিউরেটিভ পিটিশন, হোয়াট এভার ইট মে বি। এটা প্রথম স্টেপ, যেখানে রিভিউ পিটিশন সংবিধানের 137 নম্বর ধারাকে সাহারা করে অ্যাপারেন্টলি এরর বা এরর অ্যাপারেন্ট এই সূত্র অনুযায়ী সেখানে কোনো নতুন তথ্য পেলে সেটা চেঞ্জ হয়। ওই একই নাম হচ্ছে, একটু অদল বদল করে একই নাম হচ্ছে মডিফিকেশান অ্যাপ্লিকেশান, আর আছে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান। তো এইটা হচ্ছে প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে রিট পিটিশন, যেখানে তার 5টা প্যারামিটার আছে, যেমন হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্টিওরারি, তারপরে প্রহিবিশন, কিও ওয়ারেন্টো। এগুলো আইনি ভাষা। এই রিট পিটিশনের মধ্য দিয়েও সুপ্রিম কোর্টের রায়কে খণ্ডন করা যায়। আর তৃতীয়টা হচ্ছে চিফ জাস্টিসের নোটিশে নিয়ে এসে এই মামলাটাকে পিআইএল বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা জনস্বার্থ মামলাতে রূপ দেওয়া। এক্ষেত্রে এই যে 1 সেপ্টেম্বর 2025 এই যে মামলা, এটাকে যেটুকু আজ তক পেপারে খবর অনুযায়ী এটাকে বৃহত্তর বেঞ্চে ট্রান্সফার করা হয়েছে। বৃহত্তর বেঞ্চ বলতে আমরা জানি যে সুপ্রিম কোর্টে প্রথম হয় 2 জনের বেঞ্চ, এটা একটা নর্মাল বেঞ্চ। তারপরে 3 জন বা 5 জন বা 7 জন, আমার জানা 9 জন পর্যন্ত বেঞ্চ বসেছে, 7 জন বসেছে, 5 জন বসেছে, 3 জন বসেছে। এগুলোর নাম হচ্ছে বৃহত্তর বেঞ্চ। তো এই মামলাটা, এই যে 1 সেপ্টেম্বর 2025 মামলাটাকে বৃহত্তর বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন? দেখুন, জাস্টিস দীপঙ্কর দত্ত বা জাস্টিস মনমোহন স্যার যেনারা ছিলেন সেই সময়, তো তাদের সম্বন্ধে কোনো বলার অধিকার আমার নেই। কিন্তু যিনি ব্যক্তি দীপঙ্কর দত্ত, তাকে নিয়ে আমি বলতে পারি। অর্থাৎ জাস্টিস দীপঙ্কর দত্ত, তাকে নিয়ে বলার ক্ষমতা আমার নেই। কিন্তু ব্যক্তি দীপঙ্কর দত্ত, তিনি হয়তো বুঝতে পেরেছেন যে কিছু না কিছু একটা এমন সমস্যা হয়েছে, তাদের কাছে এমন কিছু তথ্য দেওয়া হয়েছে যেগুলো বাদ দিয়ে হয়তো আরও অনেক তথ্য আছে, যেগুলো নিয়ে আরও বিস্তৃত শুনবাই হোগি, এরকম একটা মেন্টালিটি। অর্থাৎ এখানে আরও অনেক আইনি ব্যাপার আছে যেগুলো আলোচনা করার ব্যাপার আছে, তাই বিস্তারিত আলোচনার এখানে প্রয়োজন আছে। কারণ নিয়ম হচ্ছে, যখন ভাই কাউকে আমি শাস্তি দেব, তাকে পার্টি করতে হয়। ভাই, তোমাকে পার্টি করা হলো, তুমি তোমার যা কথা বলার তুমি এখানে এসে বলো, তোমার সব কথাকে শোনা হবে, তারপর তোমাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু এই মামলার সঙ্গে মাত্র 4টে পার্টি ছিল। প্রথমটা হচ্ছে আঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্ট, দ্বিতীয়টা হচ্ছে স্টেট অফ মহারাষ্ট্র, তৃতীয়টা হচ্ছে এনসিটি, চতুর্থটা হচ্ছে ওই
মহারাষ্ট্র সরকারের প্রাইমারি ডিপার্টমেন্ট। তাহলে এই 4টে পার্টিকে নিয়ে তুমি সারা ভারতবর্ষের সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাকে টেট পরীক্ষা দিতে হবে এই নির্দেশ জারি করতে পারো না। এটা আইনের পরিভাষা বলছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই রিভিউ পিটিশানে যে সমস্ত ডকুমেন্টসগুলো জমা পড়েছে এ পর্যন্ত, বিভিন্ন স্টেট গভর্নমেন্ট বা বিভিন্ন টিচার্স ফেডারেশন, টিচার্স অ্যাসোসিয়েশন, তারা যে তথ্যগুলো জমা দিয়েছে, সেখানে দুটো স্টেট, তেলেঙ্গানা কিংবা উত্তরপ্রদেশ, তারা পরিষ্কারভাবে যেটুকু জমা দিয়েছে আমরা শুনলাম যে সংবিধানের 21A ধারা এখানে ভায়োলেট হবে, ক্ষতিগ্রস্ত হবে। সংবিধানের 21A ধারা বলছে 6 থেকে 14 পর্যন্ত সমস্ত শিশুকে এলিমেন্টারি এডুকেশন দেওয়া। যদি কোনো স্টেট গভর্নমেন্ট তার শিক্ষক এবং শিক্ষিকাকে অন কম্পালশন বাধ্য করে যে তোমাকে টেট পরীক্ষা দিতে হবে এবং পাস করতে হবে, তাহলে সেখানে সমস্ত শিক্ষক শিক্ষিকারা পাস করার তাগিদে তিনারা পড়তে বসবেন, স্বাভাবিক। তিনারা নিজেদের পড়া নিয়ে ব্যস্ত থাকবেন, ফলে তিনারা স্কুলে না আসতে পারেন, পড়ানো এই কাজকর্ম নাও করতে পারেন। তাহলে কি হবে? অ্যাজ এ রেজাল্ট কারা ক্ষতিগ্রস্ত হবে? না, শিশুরা ক্ষতিগ্রস্ত হবে, প্রাইমারি স্টুডেন্টরা ক্ষতিগ্রস্ত হবে। 6 বছর থেকে 14 বছর পর্যন্ত যে এলিমেন্টারি এডুকেশন, যেটা সংবিধানের 21A ধারায় বলা আছে, সেটা ক্ষতিগ্রস্ত হবে। আর কোনো বিচারক সংবিধানের কোনো ধারাকে অপমান করতে পারে না, কারণ কোনো বিচারকই সংবিধানের উপরে নয়, সংবিধান সবার উপরে। তাই যেটুকু আমাদের মনে হচ্ছে যে জাস্টিস দীপঙ্কর দত্ত সাহেবের হয়তো মনে হয়েছে যে একটা বিস্তারিত আলোচনা করার প্রয়োজন আছে, বা হয়তো এটাকে এমন আরও অনেক তথ্য আছে যে তথ্য হয়তো আমাদের কাছে তখন এনসিটি পরিবেশন করেনি, যে কোনো কারণেই হোক, কিংবা অ্যাপারেন্টলি এরর কিংবা এরর অ্যাপারেন্টলি যে কোনো তারা তথ্য ইচ্ছাকৃতভাবে দেয়নি। তাই একটা বিস্তারিত শুনানির প্রয়োজন আছে। এবং এটা দিয়েই আমাদের সবচেয়ে বেশি আনন্দ যে এবার আমাদের সবাইকে পার্টি করা হবে, সমস্ত রাজ্যকে পার্টি করা হবে, তাদের সবার কথা শোনা হবে, তারপরে সে রায় যা হবে হোক। কিন্তু আমাদেরকে ভাই মানে পার্টি না করে কাউকে ফাঁসি দেওয়ার আগে তাকে বলতে হয় যে ভাই তোমার শেষ ইচ্ছা কী। তাই আমাদেরকে কোনো পার্টি না করে আমাদের উপর নির্দেশ জারি করা হলো। আমাদের মানে আমি এখানে সমস্ত প্রাইমারি স্কুল টিচারদেরকে বলছি, সমস্ত আপার প্রাইমারি টিচারদের বলছি, আমি নিজে অনার্স পিজি, কিন্তু তবুও আমি বলছি একটা শিক্ষক কুলের সমস্যা। আমি অনার্স পিজি, আমি পিজি, আমি ওগুলো নয়, এই সমস্যা শিক্ষক কুলের সমস্যা। একজন শিক্ষকের সমস্যা মানে শিক্ষক কুলের সমস্যা, এটাকে এইভাবে ভাবতে হবে। তাই পার্টি না করে কাউকে শাস্তির মুখোমুখি দেওয়াটা হয়তো জাস্টিস সাহেব মনে করেছেন যে এটা বোধহয় কোনো কারণে একটু টেকনিক্যাল মিস্টেক আছে, তার জন্য তিনি এটাকে বিস্তারিত আলোচনা পর্বের জন্য চিফ জাস্টিসের নোটিশে নিয়ে আসছেন। এবং আমাদের বিশ্বাস যখন বিস্তারিত আলোচনা হবে তখন এই সবাই যে টেট দেওয়ার ব্যাপারটা কর্পূরের মতো উবে যাবে, এবং নিঃসন্দেহে আমরা যেমন ছিলাম আবার তেমন থাকবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।